ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকার বাসিন্দা সাথী দত্ত রায়। ষাটোর্ধ্ব এই মহিলা এক এমন অসম লড়াই চালিয়ে যাচ্ছেন যা বলিউড বা টলিউডের কোনো থ্রিলার সিনেমার চেয়ে কম নয়। তিনিও তার স্বেচ্ছাসেবী সংস্থার সুচেতনা আজ সেই লড়াই চালিয়ে যাচ্ছে। মানব পাচার চক্র যা সমাজের অন্যতম ঘৃণিত এক অসামাজিক কাজ। আর মানব পাচারের সব থেকে খারাপ দিকটি হলো মহিলাদের পাচার করে অবৈধ কাজে বলপূর্বক লিপ্ত করা। পূর্ববর্তী অবিভক্ত মেদিনীপুর জেলায় একসময় ছিল এই নারী পাচার চক্রের রমরমা। নানা আছিলায় আদিবাসী মহিলা ও কিশোরীদের ফুসলিয়ে ভিন রাজ্যে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হতো। অনেক সময় গরিব বাবা মায়েদের হাতে কিছু টাকা দিয়ে কিশোরী মেয়েদের বিয়ে করত কোনো দুষ্কৃতী। তারপর তাকে নিয়ে ভিন রাজ্যে চলে যেত সে। এরপর আর সেই মেয়ের খোঁজ মিলত না। এভাবেই চলছিল। কিন্তু সেই জঘন্য অপরাধের বিরুদ্ধে তীব্র লড়াই জারি করলেন সাথী দেবী। আমরা সুচেতনায় বিভিন্ন রকম কাজ করতে করতে আমরা 2003 সাল 2-3 সাল নাগাদ আমরা খবর পাচ্ছিলাম যে বিভিন্ন মেয়েদের আমাদের ঝাড়গ্রাম থেকে বা মেদিনীপুর থেকে বিভিন্ন জায়গা থেকে অন্যান্য রাজ্যে বিয়ে হয়ে চলে যাচ্ছিল। বিয়ে তো হতেই পারে, কিন্তু বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে, আবার বাবা মার হাতে পয়সা দিচ্ছে। এই জায়গাটা আমার সংগঠনের আমাদের খটকা লেগেছিল। ঠিক করে চোখে পড়লো সাঁকরাইল বলে একটি ব্লক আছে ঝাড়গ্রামে। সেই সাঁকরাইলে ভামাল ছোলাবেরিয়া অনেক জায়গাতেই হচ্ছিল, কিন্তু ভামাল ছোলাবেরিয়া এই দুটো গ্রাম মিলিয়ে 23 জন মেয়ের বিয়ে হয়ে চলে গেল উত্তরপ্রদেশে। আমরা এই পর্যন্ত 77টা মহিলা, কম বয়সী নাবালিকা এবং মহিলাকে যে রেস্কিউ করেছি, উদ্ধার করেছি 77 জন। তার মধ্যে রিহ্যাবিলিটেশন অর্থাৎ পুনর্বাসনের ব্যবস্থা করা। এবং এই রকমভাবে সাঁকরাইলেই আমরা প্রায় ভামাল ছোলাবেরিয়ার যে 23 জন গেছিল তার মধ্যে 12 জনকে আমরা উদ্ধার করি। কখনো ট্রাকের ড্রাইভার, কখনো কিছু গ্রামে বিক্রি করতে এসছে অন্য রাজ্য থেকে, যেমন বাড়ি বাড়ি গিয়ে জামা কাপড় শীতের চাদর বিক্রি করে, সেরকমভাবে এসেছিল। এসে বাবা মার হাতে টাকা দিয়ে ভাবছে বাবার মেয়েটা তো ফ্রিতে বিয়ে হয়ে যাচ্ছে, বাবা মা ছেড়ে দিয়েছে। ডিজিকে আমাদের রাজ্যের, আমি সেখানে গিয়ে দরবার করি এবং টিম গঠন করা হয়। আমাদের জেলার যিনি এসপি ছিলেন, তখনকার যারা রাজ্য মহিলা কমিশনে ছিলেন, তারাও খুব সহযোগিতা করেছেন, টিম গঠন করেছেন এবং সেই মেয়েটিকে আমরা কানপুর থেকে উদ্ধার করি 3 মাস পরে। আমাদের উদ্যোগ এবং তৎকালীন সরকারের উদ্যোগ, প্রশাসনের উদ্যোগ, আমরা যৌথভাবে টিম বানানো হয় এবং তাকে আমরা কানপুর থেকে, ততদিনে সেই মেয়েটি শুনলে অবাক হবে সকলেই যে মেয়েদের কি জীবন, মেয়েরা যেন বিক্রির জন্য একটা পণ্য। তো তাকে ততদিনে সে কিন্তু বিক্রি হয়ে গেছে 4 হাত। প্রত্যেকবারই তখনকার দিনের টাকায় তাকে 20,000 করে টাকায় এক একজন কিনে নিয়েছে, তাকে ভোগ করেছে, তাকে সেক্স ওয়ার্কার হিসেবে কাজে লাগিয়েছে। সাথী দেবী আজকের ঝাড়গ্রাম চ্যানেলকে জানিয়েছেন তার ব্যক্তিগত জীবনের ইতিহাস। অল্প বয়সে বিয়ে হওয়ার পর কিভাবে তার বিবাহিত জীবনে নেমে এসেছিল ভয়াবহ অত্যাচার। তিনি আত্মসমর্পণ করেননি। সাথী দেবী এক সন্তানকে বুকে নিয়ে এক অনন্য লড়াই শুরু করেছিলেন, যা আর 5টা মেয়ের প্রেরণা হতে পারে। আমার মনে হয়েছিল যে মেয়েদের স্বাধিকার রক্ষার ক্ষেত্রে স্বনির্ভরতা, অর্থাৎ নিজের পায়ে দাঁড়ানো, নিজে কিছু করা, সেটা খুব প্রয়োজন। বাপের বাড়িতে এসে বাবার কাছে হাত পাতা, এটা আমার ঠিক ভালো লাগতো না। যে অনেকে এরকম আছে, বাবাই তো বিয়ে দিয়েছে, তাহলে আমি কর্মজগতে জীবনে দেখেছি মেয়েরা বলে তাহলে বাবা কেন দায়ভার নেবে না, ভাইয়ের তো সব কিছু বাবা দেখে, ভাই বাবার বাড়িতে থাকে। কিন্তু আমি মনে করি ছেলে বা মেয়ে, ছেলেদেরও যেমন পিতামাতারা, বাবা মারা মনে করে যে নিজের পায়ে দাঁড়াক, তাহলে একটা মেয়ের ক্ষেত্রে কেন বাবার উপর বোঝা হয়ে থাকবে? মেয়েও তো একই সন্তান, তো আমারও তো নিজের পায়ে দাঁড়ানো, আমার সন্তানকে মানুষ করা, প্রয়োজনে বাবা মাকে হেল্প করাটাও আমার একটা ক্রাইটেরিয়ার মধ্যে বা আমার একটা ভালো লাগার মধ্যে থাকতো সব সময়।
তো ওই বয়সে, তখন বয়সটা মেয়েদের বিয়ের বয়সই না এখনকার দিনে, 21-22 বছর বয়সটা, আমার 19 বছর বয়সে বিয়ে হয়েছিল। তো তার ফলে আমি দেখলাম যে না, আমার পড়াশুনোটাও আরেকটু এগিয়ে নিয়ে যাব, আর সেই সঙ্গে পাশাপাশি আমি নিজে কিছু করব। প্রথমে আমি টিউশনি শুরু করেছিলাম। আমি ঝাড়গ্রামের যেখানে থাকতাম, আমার যে বাপের বাড়ির পাড়া, কদম কাননে। তারপরে পাশাপাশি আমি একটা সুযোগ পেয়ে গেলাম একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তখন আমি খেলাধুলা করতাম একটা সময়, স্কুল লাইফে টেবিল টেনিস প্লেয়ার ছিলাম। তো তার ফলে খেলাধুলার চর্চাটাও ছিল। তখন ওই একটি স্বেচ্ছাসেবী সংস্থা, সেফ এন্ডুস যাদের, তাদের এই সংস্থায় তারা একজন গেমসের ওপরে টিচার খুঁজছিলেন। তো আমি সেই জন্য গিয়েছিলাম, কিন্তু তারা আমার কথা শুনে তারা মোটিভেট হয় এবং তারা স্কুলে না আমাকে সুযোগ দিয়ে, যদিও হতাশ হয়েছিলাম, তারা আমাকে সুযোগটা দেয়। তাদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ছিল, মহিলাদের ওপর কাজকর্ম হতো এবং গ্রামীণ পুয়ার পিপল, গ্রামীণ গরিব মানুষদের উপর কাজকর্ম হতো, স্বাস্থ্যের উপরে কাজকর্ম হতো, আর মেয়েদের স্বনির্ভরতার উপরে তাদেরকে দাঁড় করানো, এই দিকটা দেখার জন্য আমাকে তারা ওই ওই জায়গায় নিয়ে যায়। অর্থাৎ তাদের স্বেচ্ছাসেবী সংগঠনের একটা মহিলাদের টিম ইউনিট ছিল, মহিলা একতা বলে। প্রথম আমাকে মহিলা একতার সুপারভাইজার করে দেয়, গ্রামে গ্রামে গিয়ে মেয়েদের সঙ্গে মিটিং করা, তাদের সমস্যা বোঝা, সেই মতন তাদের পথ দেখানো। তারা আমাকে গাইড করতেন সবসময়, ওই সংগঠনের কর্মকর্তারা। কিন্তু আমার ওইখানে আমি কিছুদিন কাজ করেছিলাম, বছর দুয়েক মতন। কিন্তু তারপরে আমার মনে হয়েছিল যে যেটা হয় না, যে স্বাধীনতাটা থাকে না, মানে আমি যেভাবে ভাবছি যে এইটা আমার বক্তব্যে রাখবো, ওরা একটা বেঁধে দেয় যে তুমি এর বাইরে যাবি না, এই এতটার মধ্যেই বলবে, এতটার মধ্যেই কাজ করবে, সীমাবদ্ধতা, সেটা আমার ভালো লাগতো না। আমি তাদের যে কুসংস্কার, ডাইনি, তখনকার দিনে ডাইনির জন্য প্রচুর নির্যাতিত হতো বিধবা মহিলারা, এগুলো দেখতাম। তো তাদের ছিল স্বাস্থ্য, তো আমি কেন মহিলাদের স্বাস্থ্য নিয়ে পড়ে থাকবো? আমি কেন না তাদের শিক্ষা, তাদের কুসংস্কার, তাদের স্বনির্ভরতা, এই দিকগুলোতে কেন আমি টাচ করব না, কেন আমি কাজ করব না? এইগুলো আমাকে খুব ভাবাতো। এরকম ভাবতে ভাবতে আমি ওদের কাজ করতে করতেই আমি আমার ভেতরে ভেতরে বিভিন্ন অন্যান্য গ্রামে আমার একটা প্যারালাল কাজ শুরু করি। সংগঠনটা রেজিস্ট্রেশন করি 1987 সালে, আমার সংগঠন, যার নাম দেওয়া হয় সুচেতনা। ফিরে আসা যাক তার স্বেচ্ছাসেবী সংস্থা সুচেতনার কর্মকাণ্ডে। এক মহিলা আরো কয়েকজনকে জুটিয়ে নারী পাচার চক্রের মতো এক ভয়াবহ অপরাধের মোকাবিলা করতে নামলেন। সেই লড়াই যে কতটা কঠিন ছিল তা আজকের ঝাড়গ্রাম চ্যানেলকে খোলাখুলিভাবে জানালেন স্বেচ্ছাসেবী সংস্থা সুচেতনার কর্ণধার সাথী দত্ত রায়। সেই সময় অর্থাৎ 80-র দশকে স্বেচ্ছাসেবী সংগঠন বিষয়টা অন্য রকম চোখে দেখা হতো, খুব কম ছিল। তখন ওই প্রথম বিকাশ ভারতী শুরু হয়, তারপর সেফ এন্ডুস, তারপরে অন্য একটি সংগঠন হয়, এক দুটো ছিল। কিন্তু এখন যেমন পাড়ায় পাড়ায় হয়েছে এবং এটা একটা প্যাশন হয়েছে, তখন কিন্তু ওটা ছিল না। তখন সত্যিকারের কর্মী, সমাজকর্মী, গ্রামীণ কর্মী, একদম গ্রামে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করা, সেই জায়গা থেকে কিন্তু কাজটা শুরু করতে হতো তখন। এবং এখনকার মতন এত সরকারি ফান্ড, সরকারি পরিষেবা, এইগুলোর সুযোগ কিন্তু তখন ছিল না। তখন ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, এবং তখন সরকারের যে চোখ রাঙানি, সেটা তো ভীষণভাবে ছিল। আমরা বাইরের কোনো এনজিও মানেই কোনো একটা আলাদা কোনো জিনিস, তারা হয়তো চরবৃত্তি করতে ঢুকেছে, এরকম নানান রকম ভাবে আমাদেরকে দূরে ঠেলে রাখা হতো। সেটা আজও হয়, কিন্তু অন্যভাবে হয়, তখন অন্য চোখে দেখা হতো। ধীরে ধীরে এখানে অনেক পলিটিক্যালি জিনিসপত্র কাজ করে, সেটাকে ওভারকাম করে গ্রামে গিয়ে মানুষের ভালোবাসা পাওয়া, অর্জন করা, নিজের কাজ দেখিয়ে তাদের মতন একজন হয়ে, তাদের পরিবারের একজন হয়ে, এটা বড় চারটিখানি কথা নয়। যারাই করেছে আমি তাদেরকেই সেলুট করি, যেসব মানুষেরা করে গেছে। নাটকের মাধ্যমে নাট্য দল তৈরি করেছি,
নাটকের মাধ্যমে যারা প্রফেশনাল টিম ঝাড়গ্রামে ছিল তাদেরকে কাজে লাগিয়েছি। গ্রামে গ্রামে আমি নিজে নাটকের টিম তৈরি করিয়ে তাদেরকে অ্যাওয়ারনেস তো মুখের কথায় মানুষের কানে মাথায় বেশি ঢোকে না। যদি ছোট ছোট ফিল্ম শর্ট স্টোরিজগুলো নিয়ে এসেছি। নাটকের মাধ্যমে স্কুলগুলোতে 57টা স্কুলে কাজ করেছি মেয়েদেরকে মোটিভেট করার জন্য, মেইনলি যারা 14 থেকে 18 বছর বয়স পর্যন্ত বালিকা নাবালিকা যাদের বাল্যবিবাহ হয় এবং বাল্যবিবাহের নাম করে ট্রাফিক হয়ে যাচ্ছে, তাদেরকে মোটিভেট করে কি করে পড়াশোনার মধ্যেই রাখা যায় সেই জায়গাটা কিন্তু আমি এনশিওর করেছি আমার সংগঠন সুচেতনার মাধ্যমে। কিন্তু এই যে কাজটা, এটা কিন্তু খুব টাফ, কারণ আমি অ্যাসল্ট হয়েছিলাম, আমাকে অ্যাটাক করা হয়েছিল, আমাকে ট্রাফিকাররা চাকু চালিয়েছিল, আমার সেখানে লাইফ রিস্ক ছিল। তো সেইগুলো কিন্তু আমি তখন ভাবিনি যে আমি এটা কেন করছি, আমার তো ক্ষতি হতে পারে, বা এর জন্য কি আমি কোনো বড় জায়গায় সরকার আমাকে কিছু দেবে কি দেবে না, আমি কখনো ভাবিনি, আমার জন্যও কেউ ভাবেনি। আমি নিজের মতন করে কাজ করে গেছি এবং বহু জায়গায় দেখেছি অনেকে 2-4টে রেস্কিউ করেই কলকাতার বড় বড় মঞ্চে অ্যাওয়ার্ড পেয়েছে, বিভিন্ন মিডিয়া হাউস অ্যাওয়ার্ড দিয়েছে। কিন্তু আমরা তো প্রত্যন্ত জেলার প্রত্যন্ত গ্রামের একজন সাধারণ মেয়ে, আমাদেরকে কেউ চেনার নেই, আমাদের পাশে কোনো মামা কাকা দাদা নেই। আমি নিজের খেয়াল খুশিতে, নিজের ভালোবাসার তাগিদে মেয়েদের পাশে থেকেছি, তাদেরকে রেস্কিউ করেছি, উদ্ধার করেছি, তাদেরকে কোনো ক্ষেত্রে পরিবার ফিরিয়ে নিয়েছে। যেখানে পরিবার ফিরিয়ে নিতে চায়নি, মেয়েটি রাতের অন্ধকারে বাইরে ছিল, তাহলে তাকে তো আর নেওয়া যায় না। কোনো 13 বছরের মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে, ভাবা যায়? সেই মেয়েটিকে আমরা বিদ্যাসাগর বালিকা ভবন হোমে রেখেছি। কোনো ক্ষেত্রে তাদের আবার পরিবার যেখানে নিয়েছে, স্কুল ছুট হয়ে চলে গেছিলো, আবার স্কুলে এনরোলমেন্ট করিয়েছি। এটাও একটা বড় কাজ, মানুষের বাবা মাকে মোটিভেট করা। তো এই জায়গাটা আমি ছুঁয়ে গেছি। আমি আরও অনেক কাজ করতে পারতাম, দুঃখের বিষয় আমি সরকারি সাপোর্ট পাই। সব সরকারি এসে ভাবতো আমি বিরোধী, কারণ আমি মানুষের কথা বলি। আমি রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক দলে আবদ্ধ হয়ে তো কাজ করিনি, মানুষের কথা বলি। অতএব আমাকে কাজে লাগানো যেত, কেউ আমাকে আমি আমার মতন কাজ করে গেছি, আমি আরও অনেক কাজ করতে পারতাম। তো এই অবধি আমি চেষ্টা করে, এই বয়স অবধি এখনও করে চলেছি আমার সাধ্য মতন। আজকের ঝাড়গ্রাম চ্যানেল শুধু খবরের পেছনে ছোটে না, সমাজের বিভিন্ন স্তরের মানুষদের কর্মকাণ্ড, তাদের কৃতিত্ব বা লড়াই তুলে ধরার আপ্রাণ চেষ্টা করে। ঝাড়গ্রাম ঘোড়াধরার বাসিন্দার সাথী দত্ত রায়ের সঙ্গে আজ ঝাড়গ্রাম ছাড়িয়ে আশেপাশের জেলাগুলিতেও কাজ করে। নিপীড়িত নির্যাতিত মহিলা ও কিশোরীদের অন্ধকারের অতল থেকে উদ্ধার করে নিয়ে এসে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে এই স্বেচ্ছাসেবী সংস্থা সুচেতনা। আর সুচেতনার কর্ণধার হিসেবে সাথী দত্ত রায় হলেন সমাজের আইকন। আজকের ঝাড়গ্রাম তাকে স্যালুট জানায়। আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে লিখে জানান আমাদের। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।